তালহার থেকে দূরে থাকতে বলেছি না? কেন কথা বলেছ? আমার আসতে দেরি হওয়ার কারণ জানার থাকলে আমাকে কল দিতে। তালহার কাছে কেন? এটা অপ্রয়োজনীয় বাক্যালাপ ছিল হামিংবার্ড। ওরা গালে মুখে ব্যথা পাচ্ছে আর আরিশের আচরণে অবাকও হচ্ছে। এই তো কত সুন্দর করে কথা বলছিল লোকটা, চোখের পলকে এভাবে বদলে গেল কিভাবে? আমার ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন। আমি জিজ্ঞেস করিনি, ভাইয়া নিজে থেকে বলেছিলেন। আরিশ শান্ত হতে পারছে না, রাগে শরীর কাঁপছে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। ওরা আরিশের এই রূপটাকে ভয় পায়, পাওয়ারই কথা। এমন অস্বাভাবিক রাগ কেউ সহ্য করতে পারবে না। আরিশ ওরাকে ওভাবেই বিছানায় শুয়ে দিল। ওরার মনে হচ্ছে ওর মুখের হাড্ডিগুড্ডি ভেঙেই যাবে আজ। ওর শরীরের ওপর কিছুটা ঝুঁকে বলল আরিশ, অহেতুক কখনো তালহার সাথে কথা বলবে না। বলবো না। ওরার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হুঁশ ফিরল আরিশের, হাত সরিয়ে নিল ওর গাল থেকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে লাগলো ওরা। মেয়েটার এমন অবস্থা দেখে অপরাধ বোধ অনুভব হচ্ছে আরিশের। সে ওরার গালে আলতো করে চুমু খেলো কয়েকটা, হাত দিয়ে আস্তে আস্তে আদর করে দিতে লাগলো। ওরা চুপচাপ আরিশের চোখের দিকে তাকিয়ে শুয়ে আছে। একবার মনে হচ্ছে এই মানুষকে নিয়ে সংসার করা হবে না তার, আবার মনে হচ্ছে মানুষটা যতই হিংস্র হোক তার ভেতরে একটা নরম মনের মানুষ বিরাজ করে। পরিস্থিতির সময় কিছু মানুষের অবহেলা তাকে এরকম তৈরি করেছে। আই এম সরি লিটল বার্ড, সরি। দুহাতে গাল ধরে কপালে কপাল ঠেকালো আরিশ। ওরা ফুপিয়ে কেঁদে উঠল। আরিশের বুকটা কেমন মুচড়ে উঠল তাতে। আমি বুঝতে পারিনি তুমি ভয় পাবে, এভাবে ব্যথা পাবে। ওরা চুপ করে আছে। আরিশ তাকে নিজের শরীরের ওপর উঠিয়ে শুয়ে দুহাতে বুকে জড়িয়ে ধরল। পাখি, ও পাখি, কথা বলবে না? না। ওরার কণ্ঠে তীব্র অভিমান, যন্ত্রণার ছাপ স্পষ্ট। আরিশ ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বললাম তো সরি। হুটহাট কি হয় আপনার? এরকম করলে তো ভয় লাগে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি হামিংবার্ড। কি কিচ্ছু না। আরিশ ওরাকে বিছানায় শুয়ে দিল এবার। নিজের হাতের ওপর মাথা রাখল তার। অফিসেই ছিলাম, কাজ ছিল। আচ্ছা। চুপ করে গেল ওরা। আরিশও কিছুক্ষণ চুপচাপ রইল। চোখাচোখি হলো দুজনের। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ। কয়েক মিনিট পর ছাড়া পেল মেয়েটা। ঠোঁট জ্বলছে, নিঃশ্বাস ঘন ঘন ফেলছে। আরিশের স্পর্শ মানে জ্বলে পুড়ে খাক করে দেয়া অনুভূতি। তোমার বর বদমেজাজি হতে পারে, চরিত্রহীন নয় হামিংবার্ড। ভালোবাসা থাকুক বা না থাকুক, তেজরিন খান আরিশ কেবল ওরা মেহরিনে আসক্ত থাকবে। সুতরাং কাজেই ছিলাম, অন্য কোথাও নয়। মুচকি হাসল ওরা। সাবিহাকে আগামীকাল কিছু কথা শোনাবে বলেও ঠিক করে নিল। ভালো মানুষ আপনি। মোটেও না, আমি খারাপ। জগতের সকল অন্ধকার আছে আমার মধ্যে, তাই তো সেজন্য কি সবসময় এই কাল্লা রং পরে থাকেন? আরিশ হাসল। কাল্লা রং? ওরা উঠে বসল। আরিশ কুনুইতে ভর দিয়ে অর্ধস্ব অবস্থায় বলে, কালো আমার পছন্দের রং। সবসময় রংটা ভীষণ টানে আমাকে, সেজন্যই পরি। বিশেষ কোনো কারণ নেই। বুঝতে পেরেছি, ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে। আরিশ ওরাকে নাকে নাক ছুঁয়ে ফিসফিস করে শুধালো, আই এম ওয়েটিং মাই হামিংবার্ড। অধৈর্য আমিও তোমাকে কাছে পাওয়ার জন্য ধৈর্য ধরে আছি। বুঝতে পারছো? বেশি দিন অপেক্ষা করিও না। আপাতত শুভরাত্রি। কিঞ্চিত লজ্জা পেল ওরা। আরিশ আর কথা না বাড়িয়ে দূরে সরে গেল। নিজের জায়গায় শুয়ে ফোনের দিকে মনোযোগ দিল সে। ওরা কিছুক্ষণ ওভাবেই শুয়ে রইল। আনমনে অনেক কিছু ভাবল। তারপর নিজের জায়গায় গিয়ে বসল। আরিশের দিকে তাকালো। লোকটা বড্ড নির্লজ্জ, ঠোঁট কাটা, পাগল আর সাইকো। কলিং বেলটা এতবার বাজানো লাগে? এত সকালে কে এলো আবার? কলিং বেলের শব্দে সাবিহা বেজায় বিরক্ত হচ্ছে। এমনিতেই রাতে ঠিকমতো ঘুম হয়নি তার। শরীর খারাপ ছিল একটু, তার মধ্যে সকালেও ঘুমাতে পারেনি। তালহা দুষ্টুমি করে ঘুম থেকে উঠিয়েছে। বড় ভাই হলেও তালহা প্রায় সাবিহার সাথে ঝামেলা করে, দুষ্টুমি করে। আমি দেখছি গিয়ে। তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতে গেল। নয়নাকে দেখে হাসল সে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ভেতরে এসো তুমি, ভাবি রুমে আছে এখনো, তুমি বসো, আসো আসো। নয়নাকে নিয়ে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তামান্না। সাবিহা আড়ালে মুখ ঝামটি দিল।
নয়না আশেপাশে নজর বুলিয়ে সোফায় বসল। সাবিহা নিজের মতো বসে আছে, কোনো কথা নেই মুখে। নয়না বুঝতে পারছে না সামনে থাকা আপুকে কিন্তু জিজ্ঞেস করা উচিত হবে কি না। আর নয়না জানেও না উনিকে। বাড়ির সদস্য তো নিশ্চয়ই কুশলাদি জানাতে না চাইলে কেমন একটা দেখায়। নয়না লম্বা নিঃশ্বাস ফেলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শোধালো, কেমন আছেন আপু? আর চোখে তাকালো সাবিহা। নয়নার পরনে মেরুন রঙের সুতির থ্রি পিস, চুলগুলো ছাড়া, চোখে মুখে কেমন অস্থিরতা। ভালো। মুচকি হাসল নয়না। মনে মনে সাবিহাকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরছিল, কিন্তু কিছু না বলেই চুপচাপ রইল। এদিকে তামান্না আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল অরাকে। হেঁটে আসা যেন এক উৎসবের ঝামেলা। নয়নার ঠোঁটের কোণে ঝিলিক দিল একটুখানি হাসি। অরা বোনকে দেখে বেশ খুশি হলো। নয়না উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল বোনের দিকে। কেমন আছিস নয়না? মা বাবা কেমন আছে? সবাই আছেন আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। চল খাবার খেতে খেতে কথা বলবো, খিদে পেয়েছে খুব। অরা হেসে বলল। নয়না মুচকি হাসল, বলল আচ্ছা। বিদ্যুৎ নেই প্রায় 10 মিনিট হয়ে গেল। এমনিতেই তীব্র গরম, তার উপর বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস করছে সবাই। নয়না আর অরা ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে। মাঝে মধ্যে বিরক্তিতে কপালে ভাঁজ করে আরিশ নিজের রুমে আছে। তার তেমন গরম লাগে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল একবার সে। রাত 11টা পেরিয়ে গেছে। ওরা এখনও রুমে আসেনি। এই কদিনেই ওরা আরিশের অভ্যেস হয়ে গেছে। তাকে ছাড়া ঘুম আসছে না ভদ্রলোকের। অগত্যা বউকে ডাকতে ঘর ছেড়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো সে। চাঁদনি রাতে নরম আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের এক কোণে দাঁড়িয়ে তালহা হাতে গিটার ধরে রাখলেও আঙুলগুলো থেমে আছে কোনো নিঃশব্দ সুরের অপেক্ষায়। কোন গান গাইবে বুঝতে পারছে না। গরমের জন্য তামান্নাও ধীরে ধীরে ছাদে উঠে এলো। চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরও কোমল, আরও স্নিগ্ধ করে তুলেছে। কারো পার শব্দ, পেছনে ফিরে তাকালো তালহা। তার চোখে মুহূর্তে আটকে গেল তামান্নার দিকে। গরমে শেষ, ভাই কি গান গাইবেন? তামান্না জিজ্ঞেস করলো। তালহা হুঁশে ফিরল যেন। ইদানিং তামান্নাকে বেশ ভালো লাগে তার, কিন্তু কেন? তামান্না তালহার দিকে তাকিয়ে আছে এখনও। তালহা কথা না বলে মুচকি হেসে গান ধরল। ড্রয়িং রুমে বসে আছে অরা ও নয়না। বিদ্যুৎ নেই, তাই রিচার্জেবল একটি এলইডি লাইট জ্বলছে ঘরে। এই ধরনের বাতি বিদ্যুৎ থাকলে চার্জ হয়, আর বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। সাধারণত এমন বাতিগুলো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আলো দিতে পারে। ভাইয়া তো বড়লোক, কিন্তু কারেন্ট গেলে তোমাদের এভাবে অন্ধকারে থাকতে হয় কেন আপু? নয়নার প্রশ্নে থতমত খেলো ওরা। ঠিকই তো বলেছে নয়না, এ বাড়িতে আসার পর কখনো লোডশেডিং হতে দেখেনি। তাই বিদ্যুৎ না থাকলে বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না সেটাও জানি না রে। বিদ্যুৎ না থাকার চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে লাগছে। রিচার্জেবল বাতির আলোয় পুরো ড্রয়িং রুমটা ঠিকভাবে আলোকিত হচ্ছে না। তার ওপর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে ঝড় উঠতে যাচ্ছে বলে বিদ্যুৎ নেই। আকাশে মেঘ করলেই যেন বিদ্যুতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। ঝড়ের সময় বিদ্যুৎ থাকেই না প্রায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে 2 বোনের কথোপকথন শুনে মুচকি হাসল আরিশ। তার হাতে ফোন, পরনে হাফ প্যান্ট আর কালো রঙের টি শার্ট। তালহা, এই তালহা, কোথায় তুই? আচমকা আরিশের গলা শুনে নড়ে চড়ে বসল 2 বোন। বসার ঘরে দাঁড়িয়ে তালহাকে ডাকছে আরিশ, কিন্তু কোথাও তালহার সাড়া নেই। ওরা চুপচাপ তাকিয়ে আছে আরিশের দিকে। হাফ প্যান্টে বেশ মানিয়ে গেছে ভদ্রলোককে। মুচকি হাসল ওরা। এই ছেলেটা গেল কোথায়? কারেন্ট নেই, অথচ ওর কোনো হেলদোল নেই। কোমরে হাত রেখে চারপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে বলল আরিশ। নয়না বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি ওনাকে গিটার হাতে দোতলায় যেতে দেখেছিলাম। ভুরু কুঁচকে তাকিয়ে আছে আরিশ। তালহা গিটার নিয়ে কোথায় যেতে পারে সেটাই ভাবছে হয়তো। ফোনে একবার কল করে দেখুন, নিশ্চয়ই ফোন সাথে আছে। ওরা বলল। আরিশ হাসল, মেয়েটার বুদ্ধি আছে, গুড আইডিয়া। আরিশ তালহাকে কল করে ড্রয়িং রুমে আসতে বলল। মিনিট 10 পর তালহা আসলো, সাথে তামান্নাও ছিল। আরিশ তালহাকে নিয়ে কোথাও চলে গেল। ওরা আর নয়নার সাথে এখন তামান্নাও যুক্ত হয়েছে। 3 জন একসাথে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি আলোকিত হয়ে গেল। জেনারেটর চালু করা হয়েছে। হাফ ছেড়ে বাঁচল নয়না। বোনকে বিদায় জানিয়ে ঘুমানোর উদ্দেশ্যে গেস্ট রুমের দিকে অগ্রসর হলো সে।
আরিশ ফেরার পর নয়না ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে এগোলো। বসে রইল কেবল অরা। কোলে তুলে নিয়ে যেতে হবে? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল অরা। থেমে থেমে বলল, কি? কোথায় নিয়ে যাবেন? রুমে। কোলে তুলে নিয়ে যাব। না না না, আমি যাচ্ছি। অরার এমন হাবভাব খুব ভালো লাগে আরিশের। ভীষণ ইনোসেন্ট মেয়েটা। ওরা বসা থেকে উঠে দ্রুত সিঁড়ির দিকে অগ্রসর হতে চাইলে আরিশ তার সামনে গিয়ে দাঁড়ালো। ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আসছে তার দিকে। দৃষ্টিতে প্রশ্ন, কি হয়েছে? আরিশ হুট করে ওরাকে কোলে তুলে নিল। ওরা টাল সামলাতে দুহাত দিয়ে আরিশের গলা জড়িয়ে ধরেছে। লেটস গো হামিংবার্ড। ওরা কিছু বলল না। আরিশ ধীর পায়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগিয়ে যেতে থাকলো। ধীরে ধীরে আবহাওয়া আরও খারাপ হচ্ছে। এতক্ষণ ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টির ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো বাতাসের সাথে মিশে চারপাশে এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছে। বৃষ্টির সাথে সাথে আকাশে গর্জন শোনা যাচ্ছে, যেন প্রকৃতি তার উত্তেজনা প্রকাশ করছে। বিদ্যুৎ চমকানোর সাথে গর্জন আরও শক্তিশালী হচ্ছে, আর মনে হচ্ছে এই গর্জন কোনো কালবৈশাখী ঝড়ের আগমনের সংকেত। বাতাসের প্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে, আর বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করেছে, যেন কোনো বড় ঝড় আসছে। ওরাকে কোলে নিয়ে বেডরুমে প্রবেশ করলো আরিশ। ধীরে ধীরে ওরাকে নিয়ে বিছানার দিকে যাচ্ছে সে। ওরা শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কেমন একটা নেশায় ডুবে যাচ্ছে ওরা। রুম জুড়ে ডিম লাইটের মৃদু আলো যেন সেই নেশালো ভাবটাকে আরও তীব্র করে তুলেছে। আরিশ ওরাকে বিছানায় শুয়ে দিল। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে আছে সে, চুলগুলো মেসিবান করা। আরিশ গভীর মনোযোগ দিয়ে দেখছে ওরাকে। ওরার কপাল, ভুরু, চোখ জোড়া, নাক, ঠোঁট, আকর্ষণীয় শরীর সব কিছুই। কোনো কিছু যেন আরিশের দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না আজ। ওরা শুকনো ঢোক গিলল একবার। আরিশের চোখগুলো কেমন ঘোলাটে লাগছে। মনে হচ্ছে ওই চোখে ওরার সর্বনাশ লুকিয়ে আছে। আরিশ ঘরের দরজার দিকে এগোলো দরজা আটকানোর জন্য। ওরা সেই ফাঁকে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলল কয়েকবার। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। আরিশ দরজা আটকে দিয়ে ওরার মাথার কাছে বসল। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল ওরার মুখ পানে। বাঁধা চুলগুলো খুলে দিল। ডান হাতের আঙুলটা ওরার কপালে ছুল। শিউরে উঠল ওরা। আরিশের স্পর্শ বরাবরই তীব্র, কিন্তু আজ সেটা একটু ভিন্ন, কোমল, অথচ অনুভূতি প্রবল। আরে ওকে হামিংবার্ড? শিওর? ইয়েস। মুচকি হাসল আরিশ। কপালে স্পর্শ করা আঙুলটা কপাল থেকে নাকে, নাক থেকে ঠোঁটের ওপরে এনে থামল আরিশ। ওরা কাঁপছে। তার ভিতরটা কেমন অদ্ভুত লাগছে। আরিশের প্রতিটি স্পর্শ পরবর্তী স্পর্শ পাওয়ার জন্য বেকুল করে তুলছে ওরাকে। তারপর আরিশ আলতো করে ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে ফেলল ওরা। চোখ বন্ধ করতে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভেসে উঠল। আরিশের সেই হিংস্র আচরণ, প্রথম রাতের যন্ত্রণা, আকাশকে গুলি করা, সব কিছু। ওরার মন বদলে গেল। চোখ মেলে তাকিয়ে কিছুটা দূরে সরে গেল সে। আরিশ বিষয়টা বুঝতে পেরে বলল, কি হয়েছে? কিছু না, বাইরে ঝড় হচ্ছে। আমি এসব খুব ভয় পাই। আমি থাকতে ভয় কিসের? আমি আছি তোমার জন্য পাখি, ভয় পেও না। ওরার বুকটা কেমন মুচড়ে উঠল। বাইরের ঝড়ে তার কিছু যায় আসে না, ভয় পায় না সে। কিন্তু সব ভয় তো তার কেবল আরিশকে নিয়েই। যাকে নিয়ে ভয় সংশয়, সে নিজেই বলছে সে সব কিছু থেকে আগলে রাখবে। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। আচ্ছা ঘুমাই। ভুরু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল আরিশ। ঘুমোতে ইচ্ছে করছে? ঠিক আছে। আরিশ বিছানায় শুয়ে দুহাতে ওরাকে আঁকড়ে ধরল। ওরার দু চোখ ছলছল করছে। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, বিয়ের পর থেকে এই লোকটার বুকের মধ্যে শুয়েই প্রতিটা রাত কাটে তার। ওরা তো চায় এভাবে আজীবন কাটুক, তবে স্বাভাবিকভাবে। কিন্তু আরিশের আচরণে হতাশ হয় সে। মাঝে মধ্যে যেন আরিশ নিজের মধ্যে থাকে না, বদলে যায় হুটহাট। সারারাত বিধ্বংসী ঝড়ের পর নতুন সকালের রোদ আকাশে একা একা উঠে আসছে, আর তা আস্তে আস্তে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ছে। রোদের আলো মিষ্টি করে ছুঁয়ে যাচ্ছে নয়নার চোখে মুখে, যেন সে নতুন করে পৃথিবীকে অনুভব করছে। বাইরের বাতাসে ঠান্ডা ঝড়ের বেগ, এক অদ্ভুত শীতলতা যেন নেমে এসেছে।
প্রাচীরের গাছগুলো ছেঁড়া পাতায় মোড়া, কিন্তু তাদের মধ্যে নতুন পাতা গজানোর সম্ভাবনা এক স্নিগ্ধ আশায় ভরপুর। সূর্যের প্রথম আলো সেই গাছগুলোর উপর পড়লে যেন ওরা নতুন করে জীবন পায়। চারপাশে কিছু দূরে জমাট বাঁধা কুয়াশা, যে কুয়াশা ধীরে ধীরে মধুর রোদে বিলীন হচ্ছে। প্রকৃতি যেন তার ঘুম ভেঙে উঠে এসেছে। রোদের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভাঙতে শুরু করল নয়নার। ঘুম ভেঙে মনে হলো গতকাল রাতে তো জানালা বন্ধ করে শুয়েছিল সে, তাহলে রোদ কিভাবে এলো? এসব ভাবতে ভাবতে চোখ মেলে তাকালো নয়না। ওরা জানালার পাশে দাঁড়িয়ে পর্দাগুলো সরিয়ে দিচ্ছিল। ওরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নয়না। কালো থ্রি পিসে দারুণ লাগছে ওরাকে। ঘুম ভেঙেছে? হুম, ঘুমিয়ে আছি। খিলখিল করে হেসে উঠল দুজন। নয়না শোয়া থেকে উঠে বসে, চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল। ওরা ততক্ষণে নয়নার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফ্রেশ হয়ে আয় আগে, তারপর ব্রেকফাস্ট করবি। তা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু নাস্তা করে বাড়ি চলে যাব। ওরা হেসে বলল, কেন? আজকেও থেকে যা। না আপু, আমি তো কালকেই চলে যেতাম। নেহাত ভাইয়া থাকতে বলল, না থাকলে যদি তোমাকে কিছু বলতো, সেজন্য থেকে গেলাম। ভালো করেছিস। আজ না হয় আমার কথায় থেকে গেলি। নয়নার ঠোঁট কামড়ে মুচকি হাসল। ওরা নয়নার বিছানা গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে, জানো আপু, ভাইয়া যে এতটা ভালো আগে বুঝিনি। যেমন এই যে তোমাকে কত ভালোবাসে, সব কিছু খেয়াল রাখে। তবে হ্যাঁ, ওনার রাগটা একটু বেশি। তোমাকে বিয়ে করার জন্য যেসব করলো, ওরার মুখটা মলিন হয়ে গেল। সেই দিনগুলোর কথা মনে পড়লে অশান্তি লাগে ভীষণ। তবে নয়না কি বলল, ভালোবাসে? আরিশ তো ভালোবাসে বিশ্বাস করে না, আর না তো ওরাকে ভালোবাসে। অনেক বলেছিস, পাকা বুড়ি একটা। চল চল, ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, কাজ আছে আমার। ওরা এসব বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। নয়না স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা। বোন সুখে আছে এই ভেবে মনটা ফুরফুরে হয়ে যায় তার। এত আদিক্ষেতা ভালো লাগছে না মা। একে তো ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি, আর এখন এসে জুটেছে ছোট বোন। রাগে হিসিয়ে বলল সাবিহা। নিজের ঘরে মায়ের সাথে কথা বলছে সে। শুধুমাত্র আরিশের জন্য ওরাকে কিছু করতে চেয়েও পারে না সাবিহা। ওরাকে একটু সহ্য করতে পারে না সাবিহা। কবে যে মেয়েটাকে বাড়ি ছাড়া করবে সে অপেক্ষায় আছে। তাসলিমা খাতুন মেয়ের কাঁধে হাত রেখে বললেন, শান্ত হ সাবিহা, সবরে মেওয়া ফলে, এত তাড়াহুড়ো করলে চলবে না, আর রাগ সামলে নিতে হবে। রেগে গেলে তোরই লস। মায়ের কথায় যুক্তি আছে। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক বলেছ মা। হ্যাঁ শোন, ক্ষতি করতে গেলে কাছাকাছি থাকতে হয়, দূরে থেকে কারো ক্ষতি করা যায় না। সেজন্য তোকে ওরার কাছাকাছি যেতে হবে, ওর সাথে ভাব জমাতে হবে। বিশ্বাস অর্জন করলেই তো আঘাত করা যায়। ক্রূর হাসল সাবিহা। মায়ের কথাগুলো বেশ মনে ধরেছে তার। ঠিক আছে মা, আজ থেকে সাবিহার অন্যরূপ দেখবে সবাই, বিশেষ করে ওরা। ও সরি, ওরা ভাবি। সাবিহার কথা শেষ হতেই তাসলিমা খাতুন ও সাবিহা একসাথে হেসে উঠল। দুপুরবেলা বাড়ির ভেতর ব্যস্ততার এক আলাদা আমেজ। ওরা রান্নাঘরে তামান্নার সাথে কাজকর্মে মশগুল। তারা দুজনে রান্না নিয়ে ব্যস্ত সময় পার করছে, কারণ বিকেলবেলা নয়না বাড়ি ফিরে যাবে। নয়নার জন্য দুপুরের জমজমাট মহাভোজের আয়োজন করা হয়েছে। তালহা আজ অফিসে যায়নি, সকাল থেকে বাসায় সব বাজার সাদাই করে এনেছে সে। মাছ, মাংস, তাজা সবজি, সব কিছু যেন একেবারে পরিপূর্ণ থাকে, সে বিষয়ে কোনো কমতি রাখেনি। নয়নার আপ্যায়নে যেন একটু ত্রুটি না হয়, সেই বিষয়ে আগে থেকে বলে দিয়েছে আরিশ। আর এই যত্ন ভরা উদ্যোগে ওরা বেশ খুশি হয়েছে। মনে মনে ভাবছে, জীবনের ছোট ছোট মুহূর্তগুলি বোধহয় এমন ভালোবাসা আর যত্ন দিয়ে আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু পরক্ষণে ওরার মনে হয় আরিশের মনে তো কোনো ভালোবাসাই নেই। রান্নাঘরে ভুরভুর করে ছড়িয়ে পড়েছে মশলার গন্ধ, চাপা হাসাহাসি, টুকটাক কথা আর হাঁড়ি পাতিলের শব্দে যেন ঘরটা প্রাণে ভরে উঠেছে। ভাবি, আর কিছু লাগবে? তামান্না রান্নাঘরের কাজ সামলাতে সামলাতে জানতে চাইল। না, মোটামুটি সব কিছুই শেষ। ওরা হাসি মুখে উত্তর দিল। কপালের চুল সরিয়ে নিল আঙুলের ফাঁক দিয়ে। তাহলে আপনি গোসল সেরে নিন ভাবি, আমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখছি, দায়িত্বশীল ভঙ্গিতে বলল তামান্না। ওরা অবাক হয়নি। তামান্নার এই যত্নশীলতা তার খুব ভালো লাগে। হালকা হেসে সে তরকারির বাটি হাতে তুলে নিল, বলল, আমিও নিচ্ছি কিছু। আচ্ছা,
তামান্না মাথা ঝাঁকালো। দুজনে মিলে ধীরে ধীরে সব খাবার দাবার গুছিয়ে ডাইনিং টেবিলে সাজাতে লাগলো। একটার পর একটা থালা, বাটি, গ্লাস সবকিছু যত্নের সাথে গোছানো হচ্ছে। এক পাশে মিষ্টির প্লেট, অন্য পাশে ভাজা ভুজির আয়োজন। পুরো ঘর জুড়ে এক ধরনের উৎসবের আমেজ। ড্রয়িং রুমে বসে আছে তালহা ও নয়না। তারা দুজনেই টিভিতে মোটু পাতলু কার্টুন দেখছে। মোটুর বোকা বোকা কাণ্ড কারখানা দেখে দুজনের হাসির শব্দে ঘর যেন প্রাণে ভরে উঠেছে। নয়না কখনো হাত দিয়ে মুখ চাপা দিচ্ছে, কখনো হেসে চোখে জল এনে ফেলছে। তালহারও অবস্থা সেম। সে নিজে হাসতে হাসতে বাচ্চাদের মতো দোল খাচ্ছে সোফায় বসে। এই প্রাণবন্ত দৃশ্যের মাঝখানে ওরা ডাইনিং রুমের দিকে সামলে আস্তে করে ড্রয়িং রুমে এসে ঢুকল। ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছে টুকটাক চোখ বুলিয়ে নিল সব কিছুর ওপর। নয়নার হাসি দেখে ওর বুকের ভেতর কেমন একটা তৃপ্তির ঢেউ বয়ে গেল। সব আয়োজন যেন সার্থক মনে হচ্ছে এখন। অনেক কার্টুন দেখা হয়েছে, এখন গিয়ে গোসল সেরে নে নয়না। আর তালহা ভাই, আপনিও ফ্রেশ হয়ে আসুন, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। ওরা আদর মেশানো কণ্ঠে বলল, হাতের ইশারাও তাগিদ দিল। নয়না তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকে সম্মতি দিল। তালহা রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভিটা বন্ধ করে দিল। ঘরটা হঠাৎ একটু শান্ত হয়ে গেল। শুধু রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের গন্ধে যেন একটা উষ্ণ আমন্ত্রণ রয়ে গেল বাতাসে। ঠিক আছে আপু, নয়না খুশির ঝিলিক চোখে নিয়ে বলল। ওকে ভাবি মা। তালহা হেসে বলল, চোখ টিপে ইশারা করল। ওরা মুচকে হাসল। নয়না আর তালহা নিজেদের রুমের দিকে এগিয়ে গেল, হালকা হাসাহাসি করতে করতে। ওরা দাঁড়িয়ে থেকে ওদের পেছনে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনটা যেন একটু বেশি শান্ত লাগছে আজ। ইস, যদি সব কিছু এমনি থাকতো। সবাই ফ্রেশ হয়ে এলে একসাথে বসে আনন্দ করে খাওয়া হবে, এটা ভেবেই ওরার মনে একটা আনন্দের আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আরিশ তো দুপুরে বাড়ি ফিরবে না আজ। এবার কিঞ্চিত মন খারাপ লাগছে ওরার। শহরের বিকেল হলো ব্যস্ত, রঙিন আর একটু ক্লান্ত সময়। এই সময় দিনের শেষ ভাগে সূর্যের রঙে শহরটা যেন একটু নরম হয়ে আসে। আকাশে লালচে, কমলা আর হালকা সোনালি রঙের খেলা চলে। ভবনের কাঁচের জানালায় সেই আলো পড়ে, ঝিলমিল করে ওঠে। রাস্তায় তখন কর্মদিবস শেষ করা মানুষদের ভিড়। বাস, রিক্সা, সিএনজি আর প্রাইভেট গাড়ির শব্দে চারপাশ গমগম করে। ট্রাফিক যেমন শুরু হয়ে যায় এই সময়টায়। হর্নের শব্দ যেন একটানা শুরু হয়ে বাজতে থাকে। ফুটপাতে ভিড় বাড়ে। কেউ ফুচকা খাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ তাড়াহুড়ো করে বাসার দিকে ছুটছে। চা দোকানগুলোতে ধোঁয়া উঠতে থাকে, সেই সাথে হাসির শব্দ আর সন্ধ্যায় গল্প জমে ওঠে। নয়না কিছুক্ষণ আগেই নিজের বাসায় ফিরে গেছে। গত 2 দিন বোনের শ্বশুরবাড়িতে থেকে বেশ ভালো সময় কেটেছে তার। ওরার হাসি খুশি শান্তিপূর্ণ সংসার দেখে নয়না মুগ্ধ হয়েছে। শুধু নয়না নয়, নয়নার বাবা মা সোলাইমান ও রোকসানাও শুনে ভীষণ ভীষণ খুশি হয়েছেন। মনে মনে তারা বারবার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়ের সংসার এতটা মধুর দেখে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরের রাস্তায় যেন ব্যস্ততার ঢেউ। কর্মব্যস্ত মানুষগুলো সারাদিনের ক্লান্তি বয়ে নিয়ে যার যার ঘরে ফেরার জন্য ছুটছে। গাড়ির হর্ন, ফুটপাতে মানুষের ভিড়, রাস্তার মোড়ের ধুলাবালি মেশানো বাতাস, সব মিলে এক অদ্ভুত কোলাহল। ওরা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সে দৃশ্য পর্যবেক্ষণ করছে। বাইরে তাকালেও মনটা যেন কোথায় আর আটকে নেই, কেমন অস্থির লাগছে। সকাল থেকে সাবিহার অতিরিক্ত হাসি মাখা আচরণ ওরার মনে কেমন অস্বস্তি তৈরি করেছে। প্রথমে সে পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো ভালো মুডে আছে, কিন্তু তামান্না বিষয়টা লক্ষ্য করে তাকে সাবধান করে দিয়েছে। ওরা আর তামান্না দুজনেই বুঝে গেছে কিছু একটা গোলমাল চলেছে। এই বাড়িতে আগে আরিশের টেনশন ছিল, তার পাগলামি, টর্চার, খামখেয়ালি, এসবের সাথে দিন চলত। কিন্তু সময়ের সাথে সাথে বাসার মানুষের সংখ্যা বাড়ায় ঝামেলার মাত্রা বেড়েছে। যেমন তালহা, যদিও তালহার কোনো দোষ নেই, সমস্যা তৈরি করেছে আরিশ। বিনা কারণে সামান্য কথাবার্তার মধ্যেও ওরাকে তালহার সাথে দূরত্ব বজায় রাখতে বলে সে। ওরার মধ্যে কোনো সমস্যা না থাকলেও এই অযৌক্তিক নিষেধাজ্ঞা তার মনে ক্ষোভ জমাতে শুরু করেছে। আর সাবিহা, সে তো আছেই, তার দৃষ্টি সবসময় আরিশের ওপর, যেন আরিশ ছাড়া তার আর কিছুই চোখে পড়ে না। এই অসুস্থ মোহ এবং প্রতিদ্বন্দ্বিতার গন্ধে ওরার মনটা বিষিয়ে উঠেছে।
জানালার ওপাশে নরমালে ভেসে যাওয়া শরৎটাকে দেখে ওরা একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, সুখের সংসারের ছবির আড়ালে কখন যে অদৃশ্য ফাটল তৈরি হয় তা কেউ টেরও পায় না। মনটা ভারী হয়ে এলো তার। বাইরে তাকিয়ে থাকলো, ভেতরে যেন অজানা শঙ্কার মেঘ জমে উঠেছে। হে হামিংবার্ড, কি করছো? আচমকা পেছন থেকে কোমর জড়িয়ে ধরায় চমকে উঠল ওরা। আরিশ যেন ঝড়ের মতো কখন যে কাছে এসে দাঁড়িয়েছে টেরে পায়নি ওরা। তার শক্ত হাত দুটো ওরার কোমরের চারপাশে এক ঘূর্ণিতে বেঁধে ফেলল। আঙুলে স্লাইড করা নরম চাপ ওরার পেটের উন্মুক্ত ত্বকে কাঁপুনি তুলল। সাথে সাথে আরিশের নিঃশ্বাস আর ঘাড়ে মৃদু কামড়। সবকিছু মিলিয়ে ওরা সারা শরীরে একটা অজানা শিহরণ ছড়িয়ে গেল। ইচ্ছে না থাকলেও শরীরটি নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু না, নিজের স্বাভাবিক রাখার চেষ্টা করলো ওরা। এত জলদি বাড়ি ফিরলে না আজ? সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে, আরিশ গভীর কণ্ঠে ফিসফিস করে বলল। ওরা মনে মনে হাফ ছেড়ে বাঁচল। তবে আরিশ তখনও তাকে ছেড়ে দেয়নি, উল্টা আরও কাছে টেনে নিয়ে তার শরীরের সাথে শরীর জড়িয়ে রেখেছে। এই ঘনিষ্ঠতা, এই গাঢ় উষ্ণতা ওরাকে বিচলিত করে তুলছে। কি ভাবছে এত? আবারও প্রশ্ন, আবারও আরিশের চোখে সেই চেনা তীক্ষ্ণতা। ওরা চমকালো। কিভাবে বুঝলো আরিশ যে সে চিন্তিত? আরিশ আলতো করে ওরাকে নিজের সামনে ফিরিয়ে আনলো, চোখে চোখ রেখে তাকালো। সেই গভীর দৃষ্টি যে ওরাকে কখনোই স্বাভাবিক থাকতে দেয় না। ওরা বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি নামিয়ে নিয়ে থেমে থেমে বলল, নয়না বাসায় চলে গেছে, সেজন্য মনটা একটু খারাপ লাগছে। ও আচ্ছা। আরিশ ঠোঁটে এক সিলতে হাসি টেনে বলল, আমি ভাবলাম আমার ছোট্ট হামিংবার্ড কার ভাবনায় মশগুল হলো আবার। একটা দুষ্টুমির হালকা ভাব ছিল তার গলায়। ওরা এক মুহূর্ত দোনামনা করল, তারপর কেমন যেন মুঠো ভরা অভিমান মুখ তুলে বলল, যদি অন্য করে কথা ভাবতাম। মাত্র কয়েক সেকেন্ড, তারপরই যেন সব বদলে গেল। দপ করে যেন আরিশের চোখে ঝলসে উঠল আগুনের ঝলক। ওরার কাঁধে তার হাতের চাপ শক্ত হলো। ব্যথায় নরম গালে টান পড়ল ওরার। শরীরটা কেঁপে উঠল অবচেতনে। আরিশের বদলে যাওয়া মুখ দেখে হঠাৎই ওরার মনে ভয় ঢুকে গেল। কেন বললাম এমন কথা? মনে মনে অনুতপ্ত হলো সে। দ্রুত গলা শুকিয়ে এলো। আমি মজা করেছি, প্লিজ শান্ত হন আপনি। ওরা ভীতু কণ্ঠে বলল। আরিশ কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা করুণা মিশ্রিত একটা ক্রূর হাসি ফুটে উঠল তার ঠোঁটে। হঠাৎ করে দুই হাতে ওরার গাল মুঠোবন্দি করল সে, এত শক্ত করে যে ওরা ব্যথায় কেঁপে উঠল। তার চোখ মুখের এত কাছে আরিশ যে নিঃশ্বাসের উষ্ণতা গাল ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওরা জানে আরিশের ভালোবাসা কেবল উষ্ণতা নয়, মাঝে মাঝে তা দাবানলের মতো হয়, যা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে। যদি তোমার ভাবনায় অন্য কেউ আসে, আরিশ ঠান্ডা গলায় বলল, আমি সেই ভাবনা নষ্ট করে ফেলব। যদি ভাবনাই না থাকে তখন তো আর কারো আসার সুযোগ নেই, তাই না? ওরা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাঝে মধ্যে মনে হয় এই লোকটাকে সত্যি কোনো মানসিক হাসপাতালে পাঠানো উচিত। আবার সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় চমকে উঠল ওরা। উফ, কী সব ভাবছি আমি! যদি কোনোভাবে এই ভয়ঙ্কর লোকটা আমার ভাবনায় পড়ে ফেলে তাহলে তো আজই আমার শেষকৃত্য হয়ে যাবে। ভয় ভেতরটা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে খুব ভদ্র গলায় বলল, ঠিক বলেছেন। আরিশ সন্তুষ্টির ছায়া ফুটে মুচকে হাসল। তার হাসি ওরার জন্য সবসময় এক অন্যরকম ভয় আর মুগ্ধতার মিশ্রণ হয়ে ধরা দেয়। ওরাও সে হাসির সাথে তাল মেলালো, একটা মেকি হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। মনে মনে নিজেকে প্রবোধ দিল, ওই যে একটা কথা আছে না, পড়েছি মোগলের পাল্লায়, খানা খেতে হবে একসাথে। ওরা জানে আরিশের আচরণ এক ধরনের তীব্র অধিকার বোধে ভরা। যেখানে ভালোবাসা নেই, নেই কোনো প্রেম, আছে শুধু জ্বালিয়ে দেয়া অনুভূতি আর আগুন। তবে এই আগুনে যেন একটা স্বস্তিও আছে, কিংবা আকর্ষণও আছে। ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশেলে ওরা তার বুকের ভিতর চাপা শ্বাস টেনে নিল। আরিশ এখন ওরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের ভেতর আর একটা জগৎ দেখতে পেয়েছে। ঘড়িতে রাত ৩:২৫। থানার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে, যেন ক্লান্ত শহরে এক কোণে জেগে থাকা পাহারাদার। লকআপের পেছনে বসে থাকা লোকটার চোখে ঘুম নেই। সেখানে ছিল একরাশ শীতলতা, ভয়হীন এক শূন্যতা। তার নাম রাশেদ হোসেন।
বয়স ২৬, মুখ ভর্তি দাড়ি, চোখ জোড়া স্থির আর নিষ্ঠুর। টেবিলের অন্য পাশে বসে আছেন ইন্সপেক্টর রুহুল আমিন। তার চোয়াল শক্ত, চোখে রক্ত জবার লাল রেখা। ৪৮ ঘন্টা ঘুমাননি। চোখের সামনে এই সিরিয়াল কিলার, যে পরপর ৩ জন ধর্ষককে খুন করেছে, তাও খুব নৃশংসভাবে, দেখার মতো না। শহরের অন্ধকার অলিতে গলিতে ফেলে যাওয়া মৃতদেহের পাশে কোনো চিরকুট বা চিহ্ন পর্যন্ত রাখত না সে। সব কিছু মিলিয়ে রুহুল আমিনের ওপর মহল থেকে ভীষণ চাপ এসেছিল। ফলশ্রুতিতে এই খুনিকে ধরার জন্য প্রাণপণে দৌড়েছেন ২ দিন এবং অবশেষে আজ এসে সফল। ইন্সপেক্টর রুহুল আমিন চুপচাপ কফির কাপটা ঠোঁটে তুললেন। ধোঁয়া উঠছিল, কিন্তু তার চেয়েও গরম ছিল ওনার ভেতরের আগুন। তুই খুন করেছিস ৩ জন পুরুষকে, সব প্রমাণ আছে, হাতে নাতে ধরা পড়েছিস। এবার বল, কার নির্দেশে করেছিস? রাশেদ একটু হেসে ফিসফিস করে বলল, ওরা কেউ পুরুষ না স্যার, সবাই কাপুরুষ, ধর্ষণকারী। আর ধর্ষণকারী কখনো পুরুষ হয় না। ওদেরকে পুরুষ বলে প্রকৃত পুরুষদের অপমান করা হয়। ওদেরকে মারতে হতো। রুহুল আমিন টেবিলে সজোরে ঘুষি মারলেন। তুই কে? তুই ঠিক করবি কে মরবে কে বাঁচবে? আর ধর্ষণকারীর জন্য আমরা আছি, আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার ছিল? রাশেদ হেলে বসে চোখ নিচু করে ফিসফিস করে বলল, আমি কেউ না স্যার। আর কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন আমার স্ত্রীর ধর্ষকদের শাস্তি দিতে পারেনি, সেই আইন। এক মুহূর্তে নীরবতা। মাহাতাবের গা শিউরে উঠল। কি হয়েছিল তোর স্ত্রীর সাথে? রাশেদ হঠাৎ হাসতে হাসতে পেছনের দেয়ালে মাথা ঠুকাতে লাগল। আমি কিভাবে বলবো? আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুব লেখেছে। কিভাবে বলবো? আমারই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে। ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহ পর্যন্ত পৌঁছে গেল। আমি কিভাবে বলবো? একজন পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে এমন কিছু ঘটতে দেখলে কেমন অনুভব হতে পারে, তা কল্পনা করতে পারছে না রুহুল। রাশেদ ঠুকরে কেঁদে ওঠে, ফের বলল, আমিও গিয়েছিলাম আপনাদের আইনের কাছে, কিন্তু টাকার সামনে সে আইন টিকতে পারেনি স্যার। ব্যথাতুর দৃষ্টিতে রাশেদের দিকে তাকালেন রুহুল আমিন। সব কিছু খুলে বলো রাশেদ, আমি তোমার কথা শুনব। রাশেদ দীর্ঘশ্বাস ছাড়ল। বসা থেকে উঠে ধীরে ধীরে গিয়ে দেয়ালের পাশে দাঁড়ালো। প্রেমের বিয়ে ছিল আমাদের। 5 বছর প্রেম করার পর পারিবারিকভাবে বিয়ে করি আমরা। সবাই খুশি মনে আমাদের বিয়ে দিয়েছিল। তখন আমার একটা মার্কেটিংয়ের চাকরি ছিল। সবসময় দৌড়ঝাঁপের মধ্যে কেটে যেত দিন। নীলাকে নিয়ে বিয়ের 1 বছরও কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই ঈদের ছুটিতে 2 জন মিলে বান্দরবান চলে গেলাম। নীলা ভীষণ খুশি ছিল, এত খুশি বলে বোঝাতে পারবো না। সারা বিকেল পাহাড়ে ঘুরতে ঘুরতে রিসোর্টে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল সেদিন। আমরা যখন প্রায় রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখনই 4-5 জন ছেলে পথ আটকে দাঁড়ায়। নীলা ভয় পেয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওরা ছিনতাইকারী, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাবে, কিন্তু না, তাদের টার্গেট ছিল নীলা। ওরা প্রথমে আমাকে ধরে হাত পা বেঁধে দিল, মুখও শক্ত করে বেঁধে ফেলল। তারপর নীলার মুখও বাঁধা ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় নীলার ছটফটানি দেখছিলাম আমি, অথচ কিছুই করতে পারছিলাম না। কলিজাটা পুড়ে যাচ্ছিল আমার। নীলাকে ক্ষত বিক্ষত করলো ওরা। সবকিছু শেষ করে আমাদের দুজনকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে গেল। স্থানীয় লোকজন আমাদের হাসপাতাল নিয়ে গিয়েছিল। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম জানি না। হয়তো নীলাকে ওরা যে পাশবিক নির্যাতন করেছিল, যার ফলেই ওর মৃত্যু হয়েছিল। কিন্তু আমি বেঁচে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম। সুস্থ হয়ে থানায় গিয়েছিলাম। ওরা প্রমাণ ছিল, ততদিনে নীলাকে কবর দেয়া হয়ে গেছে। হাসপাতাল থেকে আমার সুস্থ হয়ে বের হতে 4 দিন লেগেছিল। ততদিনে সব প্রমাণ মুছে গেছে। হাসপাতালের ডাক্তার পর্যন্ত মিথ্যে কথা বলতো। কোনো ধর্ষণের প্রমাণ নাকি নেই, শুধু ছুরিকাঘাত হয়েছে। পুলিশ ধর্ষণে মামলা নিল না, শুধু অ্যাটেম্প টু মার্ডার হিসেবে নিল। কিন্তু ওরা কাউকে গ্রেপ্তারও করলো না। পরে বুঝলাম টাকা দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে ওরা। হতাশা আমাকে গ্রাস করে ফেলল। আমি এক অক্ষম স্বামী, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি, তার সম্মান রাখতে পারিনি, আর না পারিনি তাকে বাঁচাতে। দিনরাত পাগলের মতো কাঁদতাম।
প্রতি রাতে নীলা সেই অসহায় কণ্ঠের চিৎকার আমার ঘুম কেড়ে নিত, আমাকে পাগল করে তুলত। একটু থামল রাশেদ। রুহুল আমিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর একটা সময় মনে হলো এই সমাজে ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন আইন তাদের সাজা দিতে পারেনি, তাদেরকে আমি শাস্তি দেব। ব্যাস, প্রথমে ওই জানোয়ারগুলোকে খুন করলাম, তবে আলাদাভাবে। পাথর দিয়ে সরাসরি থেতলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে মেরেছি তাদের। সেজন্য ওখানকার পুলিশ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি। ভেবেছিল সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে, সেজন্য শরীর থেতলানো। কিন্তু পরবর্তীতে মনে হলো এত কম শাস্তি পেয়ে মরলে তো হবে না, ওদেরকে আরও কঠিন শাস্তি পেয়ে মরতে হবে। এমনভাবে মরতে হবে যেন নিজে থেকে মরার জন্য ছটফট করে। বুঝতে পেরেছি, আমি আসছি এখন। যেহেতু তুমি সব কিছু স্বীকার করেছ এবং তোমার সাথে অন্যায় হয়েছে, তাই তোমার হয়ে আমি সুপারিশ করব। তাচ্ছিল্যর হাসি হাসল রাশেদ। ইন্সপেক্টর রুহুল আমিনের লক আপ থেকে বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু তার বোন পড়ে রইল রাশেদের কাছে। আজ আমিও তোমাদের সাথে রান্না করব ভাবি। আচমকা সাবিহার এমন আচরণে বেশ চমকে গেল ওরা। যে মেয়ে 3 বেলা খাওয়া ছাড়া কিছু করে না, আজ যে সে নিজে থেকে রান্না করতে চাইছে। ওরা কেউই সাবিহার আচরণটা ঠিকমতো বুঝতে পারছে না। সবাই জানে সাবিহা সাধারণত রান্না করার জন্য আগ্রহী নয়। বাড়ির অন্যান্য কাজেও সে খুব একটা আগ্রহ দেখায় না, শুধু খাওয়া ছাড়া। বেশিরভাগ সময় তার সমস্ত সময় টিভি দেখা কিংবা ঘোরাঘুরি করতেই চলে যায়। কিন্তু আজ কি মনে হলো যেন এক নতুন রূপে আবির্ভূত হলো সাবিহা। তামান্না আড়াল ভেংসি কেটে বলল, আপনি কি রান্না করতে পারেন আপা? সাবিয়া হেসে বলল, পুরোপুরি না পারলেও অল্প বিস্তর তো পারি। ওরা ভাবিও তো সব রান্না করতে পারে না, আমিও ভাবির মতো সব কিছু শিখে নেব। কি বলো ভাবি? ওরা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখে নেবেন। শ্বশুরবাড়ি গিয়ে তো রান্নাবান্না করতেই হবে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাবিহার। বিয়ে? আরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সে। সাবিহাকে জব্দ করতে পেরে ওরা আর তামান্না বেশ খুশি। ওরা নিজেদের মধ্যে ইশারায় হাসাহাসি করছে। সাবিহা আপাতত ওরার কোনো কথা গায়ে না মাখার সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে ঢুকে নিজে থেকে কিছু পেঁয়াজ কাটতে শুরু করে সে। ওরা ইলিশ মাছে লবণ, মরিচ আর হলুদ মাখাচ্ছে। তামান্না কড়াইতে তেল দিচ্ছে। আচ্ছা ভাবি, আমরা সবাই মিলে ছাদে পিকনিক করলে কেমন হয়? তামান্না সাবিয়ার কথা শুনে ওরার দিকে তাকালো। ওরা মুচকি হাসলো। মেরিনেট করা মাছগুলো এক এক করে তেলে ছাড়তে ছাড়তে বলল, ভালোই হয়। তাহলে তালহা ভাইয়া বাসায় ফিরলে তোমার সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করবে। আরিশ তো এসব আয়োজন করবেই না কখনো। না না, তালহা ভাইকে আমার কাছে পাঠানোর দরকার নেই। ওরা বেশ উত্তেজিত হয়ে বলল। সাবিহা ঠিক বুঝতে পারছে না তালহা ওরার সঙ্গে দেখা করলে এমন কি হতে পারে, যার জন্য ওরা এমন রিয়াক্ট করলো। তবে এতটুকু বুঝেছে এটা ওরার জন্য বেশ অস্বস্তিকর। কেন ভাবি? তালহা ভাই কি তোমাকে কিছু বলেছে? মানে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে? আরে না। ওরার চোখ মুখ কেমন শুকিয়ে গেল। তালহার সাথে কথা বলেছে শুনলেও আরিশের ক্রোধের মাত্রা বেড়ে যাবে। সাবিহা ওরাকে সব কিছু বলার আগে তামান্না বলল, আরিশ ভাইকে আপনার থেকে ছোট সাবিহা আপু? তামান্নার প্রশ্নে হকচকিয়ে গেল সাবিহা। ওরা ঠোঁট টিপে হাসছে। কেন বলো তো? না মানে তালহা ভাইকে ভাই বলে ডাকেন, অথচ আরিশ ভাইকে নাম ধরে, তাই আর কি। কপাল কুঁচকে ফেলল সাবিহা। ইচ্ছে করছে এই তামান্নার গালে সজোরে একটা থাপ্পড় মারতে, কিন্তু কিছু করা যাবে না এখন। সাবিহা মেকি হাসল। এমনি, আচ্ছা আমি আসছি এখন, তোমরা তো সব কাজ করেই ফেলেছ। ওকে আপু। সাবিহা আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তামান্নাও ওরা হাসছে সাবিহার অবস্থা দেখে। সন্ধ্যাবেলা সাবিহা তালহাকে পিকনিকের সব পরিকল্পনা বুঝিয়ে বলল। তামান্না, ওরা, সাবিহা আর তালহা মিলে একসাথে সব কিছু ঠিকঠাক করে নিল। ঠিক হলো ছাদে বসে পিকনিক হবে। আলাপসারিতা শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। ওরা নিজের রুমের দিকে চলে গেল। তামান্নাও রাতের খাবার গরম করতে রান্নাঘরের দিকে গেল। ড্রয়িং রুমে এখন শুধু সাবিহা আর তালহা বসে আছে। দুজনে কিছুক্ষণ পিকনিক নিয়ে কথা বলছিল। এর মধ্যে সাবিহা কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তালহা টিভি দেখছে আর মাঝে মাঝে বোনের সাথে কথা বলছে। হঠাৎ সাবিহা এগিয়ে এসে বলল, ভাইয়া, ওরা ভাবি আপনাকে ডাকছে। তালহা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাবি কোথায় ডেকেছে?
টিভির দিকে তাকানো অবস্থায় শুধালো তালহা। সাবিহা তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ ভাবি, রুমেই ডেকেছে, বলল কি একটা জরুরি কথা আছে, তুমি এখনই যাও। ওকে। অরার জরুরি কথা শুনবে বলে তালহা আর সময় নষ্ট করল না, দ্রুত অরার রুমের দিকে এগোলো। বিছানা গোছগাছ করছিল অরা, এমন সময় ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালো সে। ভাবি মা, তুমি ডেকেছ? তালহাকে বেডরুমে দেখে গলা শুকিয়ে গেল অরার। মাত্র আরিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে সে, তার মানে আরিশ যে কোনো মুহূর্তে রুমে চলে আসবে। অরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তালহাকে যে ঘর থেকে চলে যেতে বলবে সেটাও পারছে না। তালহা ওরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরেকটু কাছাকাছি এগিয়ে বলল, তুমি ঠিক আছো? ঘোর কাটল অরার। তালহার দিকে গিয়ে কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, আমি ঠিক আছি ভাইয়া, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন মাথা ব্যথা করছে। আমি তামান্নাকে দিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি রুমে, নিচে যাওয়ার দরকার নেই, তার চেয়ে বরং তুমি রুমে বসে আরাম করো। কি হয়েছে তালহা, আরাম করার কথা হচ্ছে যে। আরিশের গলা শুনে রীতিমতো কেঁপে উঠল অরা। দরজার দিকে তাকাতেই তাকে দেখতে পেল। কালো ফর্মাল শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লালচে হয়ে গেছে, মুখটা কেমন যেন বিধ্বস্ত লাগছে। আরিশ ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করল। তালহা বলল, ভাবিমা ডেকেছিল আমাকে, কিন্তু রুমে এসে শুনি মাথা ব্যথা করছে, তাই বললাম রুমে থেকে আরাম করতে। এখন ড্রয়িং রুমে যাওয়ার দরকার নেই, আমি গিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি। ওরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কোনো ঔষধ লাগবে না তালহা, লাগলে আমি দিয়ে দেব, চিন্তা করিস না, তুই যা, আমি দেখছি তোর ভাবিমাকে। ঠিক আছে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। তালহা অরার দিকে তাকে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। কিরে সাবিহা, তুই তো বললি ভাবি আমাকে ডেকেছিল, কিন্তু ভাবির তো শরীর খারাপ, তাছাড়া আমার সাথে কথা বলতে আগ্রহী ছিল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল তালহা। সাবিহা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা তামান্না সব শুনে যা বোঝার বুঝে গেল। ইচ্ছে করে সাবিহা আরিশের সামনে অরা আর তালহাকে উপস্থাপন করেছে। আমি যে শুনলাম ভাবি ডাকলো তখন, তোর মাথায় শুনেছিস পেতনি। তালহা সাবিহার মাথায় একটা গাঁটটা মেরে হাত থেকে রিমোট কেড়ে নিল। সাবিহা বিশেষ কিছু বলল না, অন্য সময় হলে ভাইয়ের সাথে রিমোট নিয়ে ঝামেলা বাঁধা তো নিশ্চিত, কিন্তু এখন সাবিহার মনটা ভীষণ ভালো। সবসময় আমার সাথে এমন করো, মাকে বলবো তুমি আমাকে মেরেছ, যা গিয়ে বল পেতনি কোথাকার। সাবিহা শান্ত ভঙ্গিতে হেঁটে নিজের রুমের দিকে এগোলো। নিজের কাজকর্ম সেরে তামান্না ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে এসে তালহার কাছে দাঁড়ালো। কি খবর তামান্না ভাটিয়া, আপনার বোন আসলে একটা পেতনি। ওমা, কেন? কিছু না, ওকে শাকসুন্নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে চোখ বড় বড় করে ফেলো তামান্না। আমি শাকসুন্নি? ভালো ভালো। তামান্না এই কথা বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। তালহা জিহ্বায় কামড় বসালো, কি ভুলটাই না করলো সে। এই তামু, তামান্না ভাটিয়া, এই তামু শোনো না, তোমাকে বলেছিলাম তালহার সাথে অপ্রয়োজনে কথা বলবে না, আমার সহ্য হয় না। তবুও কেন বললে হামিংবার্ড? অরার একটি হাত শক্ত করে পিছন থেকে ধরে রেখেছে আরিশ। সে ঠিক অরার পিছনে দাঁড়িয়ে আছে, রাগে যেন পাগল হয়ে গেছে। ওরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছে তালহা নিজে থেকে রুমে এসেছিল, কিন্তু আরিশ তার কথায় কান দিচ্ছে না, পাগলের মতো একা একা বকেই যাচ্ছে। আরিশ, কতবার বলবো, আমি ওনাকে রুমে আসতে বলিনি, হয়তোবা পিকনিকের বিষয়ে কথা বলতে এসেছিল। বেডরুমে বসে কেন কথা বলতে হবে বলো? আরিশের কুরুচিপূর্ণ কথায় ওরার চোখ মুখ বিরূপ হয়ে উঠল। রাগে বলল, আপনি একটা অসুস্থ মনের মানুষ, আপনার ভাই হয় সে, আমিও ভাই ডাকি, আপনি সেখানে এসব বলছেন কিভাবে? আরিশ ওরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। ওরার গাল ঠেকেছে ঠান্ডা দেয়ালের গায়ে। আরিশ তার দুহাত পিছন দিকে মুচড়ে ধরে রেখেছে শক্ত করে। ওরা শত চেষ্টা করে নিজের হাত ছাড়াতে পারছে না। এরই মধ্যে আরিশ ওরার ঘাড়ে হিংস্রভাবে কামড়ে ধরল। ওরার ব্যথায় বেরিয়ে আসার চিৎকারে তার কোমর ধীরে ধীরে নরম হয়ে সুমুতে রূপ নিল। কামড়ের জায়গা থেকে ক্ষীণভাবে রক্ত ঝরছে। আরিশ ধীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল সেই ক্ষত স্থানে। আমি খারাপ, অসুস্থ মস্তিষ্ক আমার, সেখানে সুস্থ মনের বসবাস কিভাবে হবে বলো? আপনি যদি কখনো হারিয়ে ফেলেন, বুঝবেন তার জন্য আপনি নিজেই দায়ী। আপনার আচরণের কারণে আমি। ওরার কথা শেষ হওয়ার আগেই আরিশ তাকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে শক্ত করে থুতনিতে হাত রাখে। এই পাখি, চুপ, আমি তোমাকে কখনো হারাবো না,
হারাতে দেব না। তাসসিলের হাসি হাসল ওরা। আরিশ হুট করে কোলে তুলে নিল তাকে। ওরা বুঝতে পারছে না কিছু। কি করতে চলেছে আরিশ? কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? জবাবে শুধু এক রহস্যময় হাসি হাসল আরিশ। কোনো কথা বলল না। ধীর পায়ে ওরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। খানবাড়ির ওয়াশরুমগুলো এতটাই বড় যে মনে হয় সেখানে হাডুডু খেলাও সম্ভব। কি করবেন আপনি? বাথ ট্যাবে চোবাবেন? ওরা সরাসরি প্রশ্নের কোনো জবাব দিল না আরিশ। চুপচাপ তাকে কোল থেকে নামিয়ে ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকে দিল। তারপর ওরার হাত ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করালো। ওরার চোখে ভয়, বিরক্তি আর সেই সাথে কৌতূহলও ভেসে উঠল। আরিশ ধীরে হাত বাড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। ওপরে থেকে টলটলে জল পড়তে শুরু করলো। আরিশ আর ওরা দুজনেই সেই পানির নিচে নিশ্চুপ দাঁড়িয়ে। আজকে আরিশ ওরার কাছে অচেনা লাগছে। অন্যদিন হলে এতক্ষণে সে হয়তো জোর করে বিছানায় নিয়ে যেত, কিন্তু আজ ওয়াশরুমে শাওয়ারের জলে ওরার শরীর ভিজে একাকার। আরিশেরও একই অবস্থা। দুজনে এক দৃষ্টে পরস্পরের দিকে তাকিয়ে আছে, শব্দহীন। ওরার কপাল বেয়ে জল গড়িয়ে নাকের ডগায় জমেছে। সেখান থেকে ঠোঁট ছুঁয়ে থুতনি বেয়ে নিচে পড়ছে। এ দৃশ্য আরিশকে ক্রমশ বেপরোয়া করে তুলছে। সে ওরার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে এক মুহূর্তের নিঃশ্বাসহীনতায় আটকে গেল দুজন। ওরা? চমকালো ওরা। আজকে প্রথম আরিশ তার নাম নিয়ে ডাকল। বলুন, আমি খুব কষ্ট দিই তোমাকে? হ্যাঁ, আমি যদি ভালো হয়ে যাই, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসা যায়? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিশের কণ্ঠস্বর আজ অন্যরকম শোনাচ্ছে। কেমন গলা ধরে এসেছে তার। মনে হচ্ছে শাওয়ারের জলের সাথে আরিশের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ওরার বুকটা কেমন হু হু করে উঠল আরিশের কথায়। লোকটা ভালোবাসার কাঙাল। মায়া হলো তার। আরিশের পিঠে হাত রাখলো ওরা। শান্ত গলায় বলল, আপনি তো খারাপ নন। কিছু কিছু সময় অস্বাভাবিক আচরণ করেন শুধু। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে কেউ কাউকে ভালোবাসে না। দেখেন না, নেশাখোর, ব্যাড বয় টাইপের ছেলেদেরকেও মেয়েরা ভালোবেসে ফেলে। এটা একটা অনুভূতি। কখন কিভাবে হয়ে যাবে বলা যায় না। ওরা একটু থামলো। আরিশ ওরাকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যেন একটু নড়লেই হাতছাড়া হয়ে যাবে সে। ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আরিশ। এসব ভাববেন না। আপনার চিকিৎসা দরকার। প্লিজ একবার ডাক্তার দেখাবেন। আমি আপনার সাথে সুন্দর একটা জীবন কাটাতে চাই ভাইয়া। ওরার কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় পড়ল। আকস্মিক এই ঘটনায় ওরা হতবাক হয়ে গেল। আরিশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। থাপ্পড়টা যদিও খুব জোরালো ছিল না, তবু ওরা ভয়ে কিছুটা চমকে উঠল। সবসময় তো আরিশই বলো, আজ এবার ভাইয়া ডাকতে গেলে কেন? ওরা থতমত খেয়ে তাকিয়ে রইল কেবল। আরিশ টুক করে তার ঠোঁটে চুমু খেল একটা, মুচকে হেসে বলল, ওভাবে তাকিয়ে থাকতে হবে না, তেমন জোরে মারিনি। তবে ভবিষ্যতে আবারও ভাইয়া বললে গাল আর আস্ত থাকবে না। খিলখিল করে হেসে উঠল ওরা। আরিশ মুগ্ধ নয়নে ওরার প্রাণবন্ত হাসি দেখছে। আজ পর্যন্ত ওরাকে কখনো এভাবে হাসতে দেখেনি আরিশ। মেয়েটা হাসলে কি দারুণ লাগে। আপনি আসলে একটা আধা পাগল, সাইকো টাইপের মানুষ। কখন কি হয় আপনার বোঝা মুশকিল। ভুরুক মুচকে ফেলল আরিশ। সে সাইকো? মেহরাব আজও সেটাই বলল। তাহলে কি কথাটা সত্যি? আজকে মেহরাবের সাথে কথা না বললে নিজের মনের কথা বুঝতে পারত না আরিশ। ওরার প্রতি টুকরো টুকরো অনুভূতিগুলোর নাম যে ভালোবাসা, সেটা বুঝতে পারত না। আরিশের ভালোবাসার পাওয়ার পথটা ভুল। মেহরাব সেটা খুব ভালো করে বুঝিয়েছে তাকে। জোর করে শারীরিক সম্পর্কের মাধ্যমে কখনো ভালোবাসা পাওয়া যায় না, বরং এসব করলে সম্পর্কে আরও দূরত্ব বাড়ে, একসময় ভেঙে যায়। আরিশের পাগলামিগুলো মেহরাব ভালো করেই জানে। তাই আজকে মেহরাব একজন প্রকৃত বন্ধুর মতোই আরিশকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিল। আমি আধা পাগল মানলাম, কিন্তু সাইকো নই। ওরা কিছু বলতে যাওয়ার আগেই পরপর দুটো হাসি দিল। এতক্ষণ জলের নিচে দাঁড়িয়ে থাকতে হয়তো ঠান্ডা লেগে গেছে। আরিশ ব্যাপারটা বুঝতে পেরে স্বর বন্ধ করে দিল। ওরা নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে পিছন দিকে ফিরে বলল, তাহলে আমার ঘাড়ে রক্ত কেন? আমার সারা শরীর আপনার সাইকোগিরির প্রমাণ আছে। তোমার শরীর জুড়ে কেবল আমার ভালোবাসার চিহ্ন থাকবে হামিংবার্ড। আমি যতই স্বাভাবিক হই না কেন, আমার ভালোবাসার ধরন বদলাবে না। আমার ছোঁয়া এমনই, যেমন উষ্ণ তেমনই বিধ্বংসী। দরজা খুলে ওরাকে কোলে তুলে নিল আরিশ। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে এগোল।
হুম, ডাক্তারের কাছে যাবেন তো? আমি সম্পূর্ণ সুস্থ। তবু তুমি যদি চাও আমি যাব, তবে ডাক্তার যেন বেশি ঔষধ না দেয়। মুচকি হাসল ওরা। লোকটা তো এখনো বাচ্চাদের মতোই কথা বলছে। আরিশ কোল থেকে নামিয়ে দিল ওরাকে। ওকে, জামা কাপড় চেঞ্জ করে আসছি, আপনিও করে নিন, ঠান্ডা লাগবে। এখানেই চেঞ্জ করো। কি? বাংলায় বললাম। বেডরুমে এসে জামা কাপড় চেঞ্জ করলে? অত বড় ওয়াশরুমটা আছে কি করতে? মুচকি হাসল আরিশ। ওরার গাল টিপে দিল কয়েকবার। তাও কথা, যাচ্ছি আমি। মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগুলো ওরা। আজকে ভীষণ খুশি লাগছে তার। আরিশের এমন পরিবর্তন কখনো আশা করেনি সে। সব কিছু যেন জাদুর মতো লাগছে। তবে আজকে তালহা ভাই রুমে এসে ভালোই করেছে। মনে মনে তালহাকে ধন্যবাদ দিল ওরা। কী ব্যাপার ভাবি, ভাইয়া তো খেতে এলো না? রাতের খাবার খাচ্ছে সকলে। ঘড়িতে সময় রাত 10:30। তামান্না সাবিহার দিকে তাকিয়ে ফুঁসছে কেবল। আজকে নিশ্চিত ভাবির সাথে খারাপ আচরণ করেছে আরিশ ভাইয়া, আর সব কিছুর জন্য সাবিহা ডাইনি দায়ী। মনে মনে এরকম আরও অনেক কথাই ভাবছে তামান্না। নতুন বিয়ে হয়েছে ওদের, নিজেদের সময় মতো খেয়ে নিবে তালহা, তুইও বিয়েটা করে নে এবার। তাসলিমা বললেন। সাবিহা মুসকি মুসকি হাসছে। কিছুক্ষণ আগে মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলেছে সে। সেজন্য মা মেয়ে দুজনে বেশ খুশি। মায়ের কথায় চুপ করে গেল তালহা, আর চোখে কেবল তামান্নার দিকে তাকালো একবার। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? তালহার নাকি? আরিশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে দৃষ্টিপাত করল। সাবিহা তাসলিমা যেন 400 ভোল্টের এক শক খেল। ওরা ও আরিশ একসাথে আসছে। দুজনকে দেখে বোঝা যাচ্ছে সদ্য গোসল সেরে এসেছে। ওরার চুল এখনো ভেজা। রাগে সরে হিরহির করে উঠল সাবিহার। আরে মায়ের কথা বাদ দাও, বিয়ে শাদী আরও পরে করবো ভাইয়া, আগে বিজনেসটা বুঝি, একটা অবস্থান তৈরি করি তারপর। ওরাকে হাসি খুশি দেখে তামান্না স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ও ওরার বসার জন্য চেয়ার টেনে দিল সে। দুজনে পাশাপাশি বসল। তামান্না খাবার সাজিয়ে দিচ্ছে। গুড, এটাই ভালো হবে। তালহা মুচকি হেসে খাবারের দিকে মনোযোগ দিল। ওরা খেতে খেতে তালহাকে উদ্দেশ্য করে শুধালেন, ভাইয়া একটু আগে যে বললেন আমি আপনাকে ডেকেছি, কে বলেছিল সেটা? আরিশ আর চোখে ওরার দিকে তাকালো একবার। ওরা আরিশের হাতে হাত রাখল, ইশারে বোঝাতে চাইল দরকারি কথা। আরিশ চুপ করে রইল। সাবিহাই তো বলল তখন। আরিশ ও ওরা দুজনেই সাবিহার দিকে তাকালো। মেয়েটা ভাবতেও পারেনি ওরা এইভাবে তার পর্দা ফাঁস করে ফেলবে। বোকার মতো হেসে বলল সাবিহা, আসলে আমি ভুল শুনেছিলাম। ব্যাপার না আপু, আপনাকে ধন্যবাদ। মুচকি হেসে বলল ওরা। আরিশও মৃদু হাসল। সাবিহা কিছুই বুঝতে পারছে না কি হওয়ার কথা ছিল আর কি হলো। কিসের জন্য ধন্যবাদ দিলে ভাবি? আমি আসলে। ওরা মুচকি হাসল। সাবিহা একবার আরিশের দিকে তাকাচ্ছে, আর একবার ওরার দিকে তাকাচ্ছে। কিছু না। সাবিহা আর কথা বাড়ালো না। শেষে আবার কেসে ঘুরতে কেউটে বেরিয়ে গেলে মহা মুশকিলে পড়ে যাবে। কি হে তামান্না ভাটিয়া, তুমি খাবে কখন? তালহার কথায় আরিশও তামান্নার দিকে তাকালো। আপনারা খাওয়া শেষ করুন, তারপর খাবো। তোকে না বলেছি যখন খিদে পাবে তখনই খেয়ে নিবি। আরিশের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল তামান্না। ওরা বলল, তুমি আমাদের সাথে খেতে বসে যাও আপু, সব কিছু তো এখানেই আছে। ওরার কথা শুনে আড়ালে ভেংসি কাটলেন তাসলিমা খাতুন। কাজের মেয়েকে নিয়ে এদের এত আদিক্ষেতা তার সহ্য হচ্ছিল না। ওরার কথা মতো তামান্না একটা চেয়ার টেনে এনে খাবার জন্য বসে পড়ল। ঠিক আছে ভাবি। তালহা মুচকি হাসল। খানিক পরে সাবিহা ডাইনিং রুম থেকে উঠে গেল। আজকে তার গলা দিয়ে ভাত নামছিল না। ওরাকে কোনোভাবে আরিশের থেকে দূরে সরানো যাচ্ছে না। নিজের ওপর খুব বিরক্ত সাবিহা। আকাশ জুড়ে জমে উঠেছে ঘন কালো মেঘ। চারিদিকে ছড়িয়ে আছে এক ধরনের অদ্ভুত অন্ধকার। খোলা জানালা দিয়ে টুপটাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে ঘরে। সঙ্গে ঢুকছে হালকা ঠান্ডা বাতাস, যা রুমের পরিবেশকে আরও শীতল করে তুলেছে। দূরে মৃদু গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে আসন্ন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। সম্ভবত কালবৈশাখী আসছে। আবহাওয়া অফিস থেকেও নাকি এমন সতর্কতা দেয়া হয়েছে। ওরা বিছানা গোছগাছ করছিল। আরিশ চাচির সাথে কথা বলতে বাইরে গেছে। তবে কি বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা ওরা জানে না। বিছানার চাদরটা সুন্দর করে ঠিকঠাক করে ওরা জানালাগুলোর দিকে এগোলো। হালকা বাতাসে পর্দা দোলার শব্দ হচ্ছিল। সে একে একে সব জানালা আটকে দিল, যেন ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ঘরে ঢুকতে না পারে। ঠিক তখনই রুমে ঢুকলো আরিশ। তার মুখে এক অদ্ভুত আকর্ষণ। আজকের ওয়েদারটা কেমন বলো তো হামিংবার্ড?
কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না বৃষ্টি হচ্ছে? আরিশ রুমের দরজা বন্ধ করে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো। ওরা বিছানার অন্য পাশে দাঁড়িয়েছিল, চোখে মুখে একরকম দ্বিধা। হঠাৎ করে আরিশ তার হাত ধরে একটা হ্যাঁচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। ওরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বর তোমাকে কাছে পাওয়ার জন্য উতলা হয়ে আছে? চুপ করে রইল ওরা। আরিশ এগিয়ে এসে আলতো করে তার কপালে একটি চুমু আঁকল। আবেশে চোখ বন্ধ করে ফেলল ওরা। তার নিঃশ্বাস যেন একটু ভারী হয়ে উঠল। বুকের ভেতর কেমন অস্থির ঢেউ খেলে গেল। ওরার এমন নরম প্রতিক্রিয়ায় আরিশ মৃদু হেসে উঠল। সে হাসিতে ছিল একরাশ ভালোবাসা, ছিল একরকম মুগ্ধতা। নীরব সম্মতির ইঙ্গিত পেয়ে সে আরও উষ্ণতা ছড়িয়ে দিল ওরার শরীর জুড়ে। আবেশের চোখ বন্ধ রেখেই ওরা বিছানার চাদর শক্ত করে খামছে ধরল। আরিশের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ওরার সমস্ত মুখমণ্ডল যেন অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন হয়ে উঠল। আপনি কি করছেন? আরিশ আলতো করে ওরার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরল। নরম স্পর্শে তার সমস্ত শরীর শিউরে উঠল। আরিশ ফিসফিস করে বলল, তুমি জানো হামিংবার্ড, আমি কি করছি? অনুভব করো, বাধা দিও না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আর। তুমি জানো হামিংবার্ড, আমি কি করছি? আরিশের গলা প্রচণ্ড কোমল, কিন্তু তার ভেতরে একটা অদম্য আকাঙ্ক্ষা দপদপ করছে। সে ফিসফিস করে আরও এগিয়ে বলল, ফিল মি, ডোন্ট স্টপ মি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। ওরা চোখ বুঝে অনুভব করলো তার বুকের ভেতর তীব্র ধুকপুকানি, আর চারপাশের নিস্তব্ধ ঘরের মধ্যে দুজনের নিঃশ্বাসের ছন্দ একসাথে মিশে যাচ্ছে। ওরা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আরিশের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। আরিশ ধীরে ধীরে ওরাকে গভীরভাবে আলিঙ্গন করতে শুরু করলো। প্রথমে কপাল, তারপর গাল, ঠোঁট, সব জায়গায় একের পর এক ঠোঁটের উষ্ণ স্পর্শ ছড়িয়ে যাচ্ছে। তার স্পর্শের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আরিশের স্পর্শে বুকের ভেতর এক অদ্ভুত তৈরি হতে লাগলো ভালো লাগা। তবে প্রথম দিকে ওর ভালো লাগলেও সময়ের সাথে সাথে তার মনোভাব বদলাতে শুরু করেছে। আরিশের স্পর্শে কিছুটা অস্বস্তি অনুভব করছে সে। আরিশের সেই চিরচেনা তীক্ষ্ণ স্পর্শে ওরার আগের কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। প্লিজ স্টপ, আই ক্যান্ট হামিংবার্ড। আরিশ ওরার বারণ শুনল না। ধীরে ধীরে গলা থেকে ঠোঁটের ছোঁয়া নিয়ে আরও গভীরে যেতে লাগলো। ওরা ছটফট করতে লাগলো। মাঝে মাঝে ব্যথায় চোখ বন্ধ করে ফেলছে। তার শরীর এক অদ্ভুত অবস্থায় ছিল। একদিকে ব্যথা, অন্যদিকে আরিশের স্পর্শে এক ধরনের অস্বস্তি। হঠাৎ আরিশ ওরাকে শক্তভাবে উল্টে দিকে ফিরিয়ে শুয়ে দিল। ঘাড়ের ওপর থেকে তার চুলগুলো সরিয়ে ঠোঁট দিয়ে আগ্রাসীভাবে থাবা বসালো। ওরা আরিশের এই আচরণে বিস্মিত হয়ে গেল। তার কোমল হাতগুলো আরিশের শক্ত রুক্ষ হাতের নিচে চাপা পড়ে গেছে। সে যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আরিশ, আমার লাগছে পিঠে। সরি পাখি, একটু সহ্য করো। এরপর আস্তে আস্তে আদর করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। এই যদি হয় স্বাভাবিক আদর, তবে জোর করবেন? আরিশ ওরার কথায় খেয়াল করলো না। কোলে তুলে দুপাশে পা ছড়িয়ে বসালো তাকে। ওরা আবারও জিজ্ঞেস করলো, আরিশ, লিসেন টু মি, আজও জোর করবেন? ভালোবাসার সেই মুহূর্তে বারবার কথা বলে আরিশের মেজাজ বিগড়ে গেল। কোনো কথা না বলে এক প্রকার অসহনশীল হয়ে ওরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওরা হঠাৎ অবাক হয়ে চমকে উঠল। তার চোখে ভয় আর বিস্ময় একসাথে। আরিশের চোখে কিছুটা বিরক্তি, কিছুটা কষ্ট। সে কোনো মন্তব্য না করে এক নিঃশ্বাসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর তীব্র পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল, যেন সে তার মধ্যে কিছুই নেই। ওরা বাকরুদ্ধ হয়ে আচমকা আরিশের এমন আচরণে একদম বোকার মতো তাকিয়ে রইল। তার মানে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ঘণ্টাখানেক পর আরিশ রুমে ফিরে এলো। ওরা এখনও বসে আছে, যেন সে নিজের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। তার চোখে কিছুটা হতাশা, কিছুটা বিভ্রান্তি। সে আরিশের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিশের প্রতিটা মুহূর্তের পরিবর্তন যেন তাকে আরও বিভ্রান্ত করে তুলছিল। ইচ্ছে না থাকলে আগেই বলে দিতে পাখি, মাঝপথে গিয়ে বললে তো মেজাজ বিগড়ে যাবেই। ওরা মুচকি হাসলো। আরিশ ওরার মুচকি হাসি ভুরু উঁচিয়ে প্রশ্ন করলো, কি? কিছু না। না, বলো। আপনি খুব কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন। কুনিতে ভর দিয়ে শুয়ে আরিশ ওরাকে নিজের কোলের কাছে টেনে শুয়ে দিল। তার শরীরের কাছাকাছি আসতে ওরা একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু আরিশের শক্ত হাত তাকে নিরাপদে আগলে ধরল। ফলশ্রুতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। এতদিনে বুঝলে? ঘুমাও। আপনি ঘুমাবেন না? না,
কেন? তুমি ঘুমানোর পরে আদর করব তাই। আরিশের কথায় অরার চোখগুলো বড় বড় করে তাকালো। আরিশ তা দেখে হেসে উঠল, একদম জোরে হাসি দিল। তার হাসিতে ওরা আরেক দফা অবাক হয়ে গেল। মজা করেছি, গুড নাইট। ওরা কিছু বলল না, নীরবে আরিশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস আর আরিশের দেহের তাপ একাকার হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিল আরিশ। ওরার স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। বিকেলবেলা আরিশ তার কেবিনে বসে আছে। টেবিলের ওপর কিছু ফাইল, কাগজপত্র আর কম্পিউটার স্ক্রিনে কাজ চলছে। তারপর সবকিছু ঠিকঠাক এখন? ভাবির সাথে মন খুলে কথা বলেছিস তো? মেহরাব চায়ের কাপটা টেবিলের ওপর রেখে প্রশ্ন করলো। আরিশ তখন কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তবুও মেহরাবের সাথে আড্ডা দিচ্ছিল। সবকিছু তো মেহরাবের জন্যই হয়েছে। হ্যাঁ, ওরা তো আগের মতো নিজেকে গুটিয়ে রাখে না। বেশ বেশ, এখন সময় করে ভাবিকে নিয়ে একদিন ডাক্তারের কাছে চলে যা। দ্রুত চিকিৎসা নিবি, ততই ভালো। তোরা যে কি শুরু করলি? বলেছি তো যাব ডাক্তারের কাছে। মেহরাব চায়ের কাপটা আবারও হাতে তুলে নিল। অদ্ভুত শোনালেও মেহরাব গরম চা পছন্দ করে না, ঠান্ডা হওয়ার পরই পান করে সে। আচ্ছা মেহরাব, একদিন বাসায় আয় না। ও বাবা গো, কি হলো তোর? হয়েছে তোর বাড়িতে যাব, তারপর তোর বউকে কেমন আছেন জিজ্ঞেস করব, তারপর তুই আবার সাইকোগিরি শুরু করবি। আরিশ কিছুটা লজ্জা পেল এবার। তার কাছের মানুষগুলো এভাবে তাকে নিয়ে ভাবে, বিষয়টা কখনো ভেবে দেখেনি সে। আরে না, কাল আয় বাসায়, ঠিক আছে? বন্ধু যখন বলেছে সে ভদ্রলোক হয়ে থাকবে তখন না হয় গেলাম। মেহরাব হাসতে হাসতে বাকি চাটুকু শেষ করে ফেলল। তুমি ডেকেছিলে মা? নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তালহা। দুদিন ধরে বাড়িতে বসে কিছু প্রজেক্ট কমপ্লিট করতে নিয়েছে আরিশ, এবং সে কাজের চাপ নিয়ে যত দিন রাত এক করে ব্যস্ত। প্রতিটি মুহূর্তে শুধু কাজ আর কাজ। কিন্তু হঠাৎ সাবিহা এলো তার রুমে। সাবিহা বলল মা ডাকছেন। তালহা কোনো কিছু না ভেবে কাজের সব চিন্তা পেছনে ফেলে মায়ের রুমে চলে এলো। হ্যাঁ বস। শান্ত গলায় বসলেন তাসলিমা। মায়ের এমন শান্ত গলার পিছনে কোনো না কোনো জটলা লুকিয়ে থাকে, সেটা তালহা জেনে খুব ভালো। আজও কি তেমন কিছু বলবেন তিনি? তালহা সন্ধিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অস্থিরতা। কিন্তু মা তো শান্ত, ঠান্ডা গলায় কথা বলছেন। সে মায়ের পাশে গিয়ে বসলো, কিন্তু মনে তোলপাড়। তাসলিমা খাতুন সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার, যেন তার অস্থির মনোভাব কিছুটা শান্ত হয়। কি হয়েছে মা? তোর কি হয়েছে? আমার আবার কি হবে? কিছু না হলেই ভালো, কিন্তু দেখতে তো পাচ্ছি অন্য কিছু। যা বলা সরাসরি বলো। তামান্নার সাথে একটু বেশি মিশছিস? অবাক হলো তালহা। এসব বলার জন্য রুমে ডাকলেন মা। কিন্তু কেন? তামান্নার সাথে তো স্বাভাবিক মেলামেশাই করে সে। কি বলছে এসব? আমি তো স্বাভাবিকভাবে মিশি তার সাথে। তাহলে তো ভালোই, অন্য কিছু হলে মোটেও ভালো হবে না। চুপ করে গেল তালহা। সত্যি বলতে তামান্নার প্রতি কিছুটা ভালো লাগার সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা অন্য কিছু তো নয়। আর ভালো লাগা কি দোষের? এভাবে বলছো কেন? আমি কি ছোট আছি মা? আমি বুঝি কোনটা আমার জন্য ভালো আর কোনটা ভালো না। সেটা সময় বলে দেবে। ওই কাজের মেট থেকে দূরত্ব বজায় রেখে চলবি। ওসব মেয়েরা ছেলেদের কিভাবে পটাতে হয় সেটা ভালো করেই জানে। তাসলিমার এমন কথায় বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তোমার থেকে এমন কথা আশা করিনি মা। মেয়ে হয়ে অন্য মেয়ের বিষয়ে কথা বলার সময় অবশ্যই সম্মান রক্ষা করা উচিত। আসছি আমি। তালহা রেগে রুম থেকে বেরিয়ে গেছে। বুঝতে পেরে তাসলিমা রাগ করলেন।